আসসালামু আলাইকুম। আমি মোয়াজ্জেম উদ্দিন সেন্টু। স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আপনাদের সবাইকে আন্তরিকভাবে গজবের রাতের শুভে সাদেক হবে কি? আপনারা আপনাদের জীবনে এই নতুন প্রজন্ম যাদের জন্য আমি কথা বলি, আমি সবসময় বলে আসছি, আপনি ইহুদি হন, নাসারা হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, হিন্দু হন, আমার কিছু যায় আসে না। বাট আই লাইক ইউ, আই লাভ ইউ অল। নতুন প্রজন্ম কোনো অন্যায় করে পাপ করে তো পৃথিবীতে জন্মায় নেই, কেউ কেউ পাপিষ্ট না। বয়স হলে একটা পর্যায়ে গিয়ে তো রিয়েলাইজ করবেন। আমি এটাই কামনা করি যে আসলে ওই যে লোকটা মোয়াজ্জেম উদ্দিন সেন্টু, একটা ভণ্ড, যা বলেছিল ওই কথাগুলোই তো ঠিক ছিল। আমি শুধু 4 মিনিট এই ভদ্রলোকের কথা শোনার অনুরোধ করছি। কর্নেল হাসিনুর রহমান, উনি আমার জুনিয়র। স্বাধীনতা যুদ্ধের সময় ওনার বয়স ছিল 62-তে ওনার জন্ম সম্ভবত, তো খুব বেশি বয়স ছিল না। আর আমি তো ইন্ডিয়াতে ছিলাম 4 মাস। আমি তখন ইন্টার ফার্স্ট পাস করেছি। সো আমি যা দেখছি কাছ থেকে এই দেশের সকল বিষয়, সেটা ওনার চাইতে নিশ্চয়ই বেশি দেখেছি। যাই হোক, এটা কোনো গর্বের বিষয় না। এর পরবর্তীতে আমি একটা কথা দিই, ব্যক্তিগত জীবনের একটা কথা বলি। আমাদের একটি সন্তানের একটা অ্যাজমেটিক টেন্ডেন্সি, মানে ঠান্ডার একটা প্রভাব ছিল, শ্বাসকষ্ট উঠতো মাঝে মাঝে। এখন ভালো হয়ে গেছে, পরে 13 বছর ছিল, 13 ইয়ার্স সিভিয়ারলি। তো রাতে যখন কোনো দিন রাতে যখন ওই শ্বাস ইয়েটা উঠতো, প্রকোপটা দেখা দিত, আমরা সবসময় আল্লাহকে ডাকতাম। ওই সময়টা এত খারাপ লাগতো আসলে, যে মনে হচ্ছে যেন এই আছে এই নাই, এইরকম একটা অবস্থা হতো। তো আমরা শুধু অপেক্ষা করতাম যে কখন ভোর হবে, এবং ভোর হলে আবার একটু কমে যেত, একটা ডাক্তারখানায় বা হসপিটালে বা ক্লিনিকে নিয়ে যাওয়া যাবে। অধীর আগ্রহে অপেক্ষা করতাম। এটা একটা ব্যক্তিগত জীবনের একটা কঠিন পরীক্ষা ছিল ওই সমস্যাটা। আপনাদের কারো ব্যক্তিগত জীবনে কিংবা কারো সন্তানের জীবনে ওই কঠিন সমস্যা আসুক, এটা মনে প্রাণে কামনা করি না। তো কিন্তু এখন বিষয়টা হলো, একটা জাতির জন্য, এই বাঙালি জাতির জন্য সেই 71 সন থেকে একটা চরম সমস্যা, একটা ক্রিটিক্যাল দিন পার করতেছে এই জাতি, এই সুদীর্ঘ 54 বছর, এবং এখনো সেটা চলমান। তো ওনার কথাটা শুনেন, তারপরে বাকি কথাগুলো বলবো। যে এই জাতির কপালে যে এই যে গজবের রাষ্ট্র, এই গজবের রাতের শুভে সাদেক আদৌ হবে কি না, বা কবে হবে, শুনেন আগে ওনার কথাগুলো। এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রীগুলি আমাদের দেশে ছিল, মিথ্যা দিয়ে উনি ভরে ফেলছেন। এই আওয়ামী লীগ 71 ওনারা কিছুই করেন নাই। শেখ সাহেব আরামে ছিলেন, বাকি সবাই আরামে ছিলেন, মারা গেছে জনগণ। আমি বিএনপিকে বলবো, জনগণের কাতারে আসেন, দেশটাকে উন্নত করেন। সবাই আমরা মজলুম, একমাত্র শত্রু ভারত, এটা মাথায় রেখে কাজ করেন। আমরা এই জুলাইয়ে আবু সাইদ ওয়াসিম মুগ্ধর মাধ্যমে 1400 শহীদের মাধ্যমে একটা বিপ্লব ঘোষণা করছি। এটা ছোটখাটো বিপ্লব বলা যাবে না, এটা অভ্যুত্থান বলে চাপিয়ে দেওয়া যাবে না। এই বিপ্লবে 1400-র উপর মানুষ মারা গেছে, 30,000 উপরে আহত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে বা দক্ষিণ এশিয়ার ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। এটা বিপ্লব, এটা এমন একটা বিপ্লব, অস্ত্র ছাড়া বিপ্লব। কার বিরুদ্ধে? যাদের কাছে ছিল হেলিকপ্টার, ট্যাঙ্ক, সবকিছু। এটা বিশাল বিজয়, ছোট করে দেখার কিছু নাই। জুলাইকে নিয়ে ব্যবসা করার কোনো কারণ নাই। যারা এখন আবল তাবল কথা বলে, অনেক আইনজীবী বলে হাসিনা ফিরে আসবে, আসতে দেন। আমাদের দুঃখজনক অবস্থা কি, 47-এর পর থেকে আমরা এমন একটা প্রতিবেশী পাইছি, একটা কুলাঙ্গার, একটা ফ্যাসিস্ট, একটা জঙ্গি রাষ্ট্র ভারত। এই দেখেন হাসিনা অপকর্ম করছে, ভারত চলে গেছে, ওইখানে সুখে আছে, ওখানে আবল তাবল বকতেছে। আমাদের হাদিবের অপরাধী ওইখানে আশ্রিত। হাসিনা মানেই হলো ভারত, ভারত করতে নিয়ন্ত্রিত একটা শাসক, গভর্নর। আমরা এই হাসিনাকে বা হাসিনা আওয়ামী লীগের কেউ এই দেশে আসতে পারবে না। এই আওয়ামী লীগ শব্দটা হলো গালি। আমাদের রক্ত দেশে ছিনিমিনি খেলে। সেই 71-এর পরে বলেন শেখ মুজিবুর রহমান 30,000 অধিক
মুক্তিযোদ্ধা মারছেন। ৭৫ না হলে আজকে আমরা এই জায়গায় আসতাম না। ৭৫কে আমরা সম্মান দেখাতে পারি নাই। 15 আগস্ট আজকে এই দুর্দশা আমাদের এই জন্য। সেই 24-এর বিপ্লব নিয়ে আপনি ছিনিমিনি খেলতেছেন। আমি বিএনপিকে বলবো, তারেক জিয়া সম্মানিত শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান, তার কাছে অনেক কিছু আমাদের আশা। কিন্তু আশেপাশে কিছু উচ্ছিষ্ট লোক সমস্যা সৃষ্টি করতেছে, জনগণ থেকে দূরে সরে দিচ্ছে বিএনপিকে। এইটা কাঙ্ক্ষিত নয়। সালাউদ্দিন সাহেব অনেক কথা বলেন, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার কথা, উনি ওইটা দেখেন, উনি সব মন্ত্রণালয় দেখেন। এরকম আশ্চর্য ভয়ঙ্কর মন্ত্রী পাওয়া বড় ডিফিকাল্ট। দীর্ঘ এত বছর উনি ছিলেন শিলংয়ে, ওনাকে নিয়ে আমাদের সন্দেহ থাকবেই। উনি সেটা বোঝেন না, উনি জনগণের ভাষা বোঝেন না। সে 70 দশকের সময়ের যা বলতো শাসকরা আমরা তাই মনে করে নিতাম, এখন কিন্তু না। প্রত্যেকটা বাচ্চা ছেলে থেকে শুরু করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সব কিছু বুঝে শাসক কত বাটপার। আমরা তো দেখছি এই শাসকরাই জনগণের টাকায় চিকিৎসা নেয় বিদেশে, জনগণের টাকায় ফুর্তি করে বেড়া। এই কয়দিন আগে চুপ্পু সাহেব বিদেশ ঘুরে আসলেন জনগণের টাকায়, জনগণ ওষুধ কেনার পয়সা পায় না। এর হলো আমাদের নেতা। এদেরকে সব কটাকে গাড় ধরে বের করে দেওয়া উচিত, নাহলে সংস্কার করা উচিত। আমার টাকায় আপনার খাবেন দাবেন ফুর্তি করবেন, এখন আপনি বিপ্লবটাকে অস্বীকার করবেন। আপনার বিপ্লবের আগে, নির্বাচন আগে কি বললেন, এখন কি বলেন? আপনার লজ্জা করে না? কি বলতেছেন? আপনার বিএনপিকে অপমানিত করতেছেন। শহীদ জিয়ার রাষ্ট্র দল বিএনপিকে আপনি অপমানিত করতেছেন। আপনাদের সমস্যা কোথায়? আপনি কি হাসিনার ফ্যাসিস্টের ওইগুলি পছন্দ করেন? আমার তো মনে হয় তাই। আমি অনেক সময় হয়ে গেছে, আমি বলবো বিএনপিকে জুলাইটাকে মেনে নেন, বিচারটা দ্রুত করেন, কার্যকর করেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব নিশ্চয়ই শুনলেন কর্নেল হাসিনুর রহমান সাহেবের কথা। আমি সবসময় একটা কথা বলি যে এই রাষ্ট্রের জেনেটিক ডিজর্ডার আছে। জেনেটিক ডিজর্ডার একটা কঠিন সমস্যা, এটা মানে জিনগত সমস্যা। আমি তো বলছি বিস্তারিত আমি যাচ্ছি না, কেউ যদি আমার কোনোদিনও প্রশ্ন করে আমি উত্তর দিব, অসুবিধা নাই কিছু। কিন্তু উনি কি বললেন যে এই রাষ্ট্রের সমস্ত ইতিহাস হলো মিথ্যাচারের ইতিহাস, অ্যান্ড হি ইজ 100% কারেক্ট। আর একটা কি বলছি যে ভারত আমাদের প্রতিবেশী, আহা, ভারতের সাথে নাকি রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, আহা, গলাগলি সম্পর্ক। কি বলছে একটা কুলঙ্গার, যে এই রাষ্ট্রের গোমূত খায়া তারা বলে রোগ সারায়, এটা ওদের প্রধান ওষুধ। আর একটা রাষ্ট্র চালায় একটা মূর্খ মানুষ। এত বড় 140 কোটি মানুষের দেশে একটা শিক্ষিত মানসম্মত একটা রাষ্ট্রপ্রধান যেখানে সৃষ্টি করতে পারে না বা রাষ্ট্রপ্রধান হয় না, তো সেই রাষ্ট্রটাকে কি বলবো আমি, কি অভিধায় মানে এটাকে সংজ্ঞায়িত করব জানি না। আমার কোনো রুচিবোধ নাই কথা বলার এটা নিয়ে। যা শোনার ওনার মুখ থেকে শুনলেন। তারপরে উনি জুলাইয়ের কথা বললেন। আমি বলবো এই জুলাই, এই 1400-1500 যারাই শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, এটাই ছিল সত্যিকার অর্থে স্বাধীনতা যুদ্ধ। আপনারা কে কি করবেন কি করবেন না, কোন দল করেন কি করেন না বলি সেটা ভিন্ন কথা, কিন্তু আমি বলবো বাবা, এই দেশটা তো আপনাদের, আপনারাই তো এই দেশটার মালিক। এই দেশ না শুধু আগামী পৃথিবীর মালিক। আমি তো সবসময় বলি, একজনাকে যদি সম্মান দেওয়া হয়, একজনাকে যদি ভালো বলা হয়, সে যদি সেটা না গ্রহণ করতে চায়, না বোঝে, তাহলে বলবো তার আসলে এটা নিজের একটা ভিতরে একটা দৈন্য দশা আছে। ইটস ইউর কান্ট্রি। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আর যাই করেন না কেন, জামাত ইসলাম করেন আর যাই করেন, আফটার অল দিন শেষে এটা আপনার দেশ। আপনার ছেলেমেয়েরা এখানে জন্ম নেবে, এই দেশেই বসবাস করবে। আপনি কি চান যে এই গজবের রাতেই চলমান থাকবে আরো 100-200 বছর, যেটা অনন্তকাল চলবে? এই গজবের রাতের আর শুভে সাদেক হবে না। আমি যদিও ভিডিওর নাম দিছি এই গজবের রাতের শুভে সাদেক কবে হবে আমি জানি না, বাট ইউ শুড ফাইন্ড আউট দ্য সলিউশন। যেই গজবের রাত আমরা আর কাটাতে চাই না,
এই গজবের রাতে খান খান করে দেব, ভেঙে চুরমার করে দেব। যত জালিম আছে এদের গলা টিপে টুটি চিপে ধরে আপনাদের অধিকার আদায় করে নেবেন। এটা এখনো গজবের রাষ্ট্রে চলমান। এই যে দলটি ক্ষমতায় আসছে, তারা এই জুলাই বিপ্লবকে অস্বীকার করে, তার মানে তারা দিনের সূর্যকে অস্বীকার করে বলতে চাচ্ছে যে এখন রাত। এমনই এক মিথ্যাচার এই জাতির ঘাড়ে চেপে বসছে, মজ্জাগত হয়ে গেছে। এইভাবে চলতে পারে না। তারা এটাকে মুছে দিতে চায়, কারণ তাদের লজ্জা তারা ঢাকতে পারতেছে না। এটা কত বড় একটা বোকামি। আপনি জুলাইকে মেনে নেন, জুলাইয়ের বিচার করেন, স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়ান। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে সিঙ্গাপুরের মতন একটা মাথা উঁচু করা জাতিতে পরিণত হোক। সমস্যা কি? প্রতিটা মানুষ সাপোর্ট করবে। দেশকে এগিয়ে নিয়ে যান, ঐক্যবদ্ধ করেন। 40টা 30টা দফা দিচ্ছেন যে এইগুলো বাস্তবায়িত করবেন। তার নমুনা কি এইগুলো? এই জুলাই বিপ্লব 17 বছর যেই লোকটা তার মাকে, মৃত্যু পথযাত্রী বৃদ্ধা মাকে দেখতে আসতে পারে নাই, একটা নেতা কর্মী রাস্তায় বেরোতে পারে নাই, কচু বাগানে, আম বাগানে, ঢেকি খেতে, পাট খেতে পলায় 17টা বছর, 1-2 বছর না 2 যুগ কাটাতে হয়েছে। তারা আজকে জুলাইকে অস্বীকার করে বড় বড় বয়ান দেয়। আমি লজ্জিত, বিব্রত বোধ করি। আর তাদের ভবিষ্যৎ কি হতে পারে সেটাও আমি বুঝতে পারতেছি। যদি এইভাবে চলে, একটা ট্রাক বালুর ট্রাক সরাতে পারে নাই তাদের নেত্রীর বাড়ির সামনে থেকে। এই কথাগুলো কি মিথ্যা বলতেছি? মাথায় একটা পাগড়ি পুগড়ি দিয়া, টুপি টাপি দিয়া। এই জন্য বলি, এই রাষ্ট্রের জেনেটিক ডিজর্ডার আছে। এই রাষ্ট্রের এই গজবের রাতের শুভে সাদেক হবে কিনা আমি জানি না। বাট যদি নূতন প্রজন্ম সত্যকে ধারণ করে, সত্যকে উপলব্ধি করে, সঠিক পথে চলে, ঐক্যবদ্ধ থাকে, তাহলে অবশ্যই সম্ভব। এটা অসম্ভব কিছু না। আল্লাহ তাআলা বলছেন, যেই জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে না, আমি তার ভাগ্যের পরিবর্তন করি না। তো এটা তো এই জাতির এই ইয়াং ছেলেপেলেগুলো, 3-4-5 বছরের ছেলেমেয়েরা তো রাস্তায় নামছে, তারা তো একটা বিপ্লব করেই ফেলছে, এবং যার সেই বিপ্লবের ফসল হলো আজকের এই সরকার। কিন্তু তারা এখন তারে নারে উল্টা পাল্টা মিথ্যা ছিত্তা কি যে করতেছে, এটা কোনো মানদণ্ডে গ্রহণযোগ্য নয়। কোনো সভ্য সমাজের কোনো সাধারণ যাদের মগজের ভিতরে কিছু আছে, তারা পাস মার্ক দিবে না এই সরকারকে। ঠিক আছে? ঠিক না। সঠিক পথে ফিরে আসো বাবা, সঠিকভাবে রাষ্ট্রটা চালাও 5 বছর। আমরা সহযোগিতা করব। বিরোধী দল তো বলতেছে আমরা সহযোগিতা করব। এই যে কর্নেলের মতন আরো হাজার হাজার রিটায়ার্ড কর্নেল আছে, এবং আমাদের বাহিনীগুলো তো সোনার বাহিনী বলে, কিন্তু যাই হোক, খারাপ কথা বলতে চাই না। এই বাহিনীগুলোর বোধোদয় হওয়া উচিত, তারা কি ভারতের পদানত হয়ে থাকবে, নাকি একটা স্বাধীনভাবে একটা স্বাধীন রাষ্ট্রকে নেতৃত্ব দেবে, স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বকে সুরক্ষার জন্য জীবন বাজি রেখে কাজ করার জন্য তারা কাজ করবে এই সরকার এবং এই দেশ এবং জনগণের জন্য। তাদের কি চাকরি, তাদের কি টাকা, তাদের পদ পদবি কি বড়, না এই দেশের জনগণের ভালোবাসা তাদের বড়? সেটাও তাদের ভাবা দরকার আছে। সো আমি অনুরোধ করছি বাবা, আবল তাবল বইকা লাভ নাই। এই দেশের জনগণকে নিয়ে, এই দেশের জনগণের জন্য, এই রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য কাজ করো। তাহলে মানুষ সাপোর্ট দেবে এবং ক্ষমতার 5টা বছর পুরা করো। আমরা এটা কামনা করি, জনগণও কামনা করে। এই হাঙ্গামা, এই মারামারি, এই কামড়াকামড়ি, এই বিভাজন, আর এই মোল্লাগুলোর কথা তো সবসময় বলি, ডেইলি এক একজনের মুখ দেখায়, ইনি আগামীর প্রধানমন্ত্রী, উনি আগামীর প্রধানমন্ত্রী, আর জামাতে ইসলাম, গোলাম আজর আর মওদুদের 14 গোষ্ঠী উদ্ধার করে। অথচ তারা কবে ক্ষমতায় আসবে? এতে তাদের কোনো বাহিনীতে কোনো একজন লোক আছে, কোনো একজন রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার মতন কোনো একজন ব্যক্তিত্ব আছে? আমি জানি না। তো আমি বলতেছি বাবা, এই হিংসা, বিদ্বেষ, বিভাজন সৃষ্টি করে, এগুলো তো মূর্খ, সব মূর্খ গণ্ড। না হলে তো এইভাবে এই সমস্ত কথা বলে না তারা। সারাদিন এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না। আবার এরাই এই মসজিদে বড় বড় দোয়া করে জালিমের জন্য করে আসছে, সবসময় করে আসছে। অথচ এরা যদি ঐক্যবদ্ধ হতো, তাহলে এরাই তো একটা দল করে তাদের দলকে ক্ষমতায় আনতে পারবে। এবং জনগণ তো চায় যে একটা ইসলামী দল, একটা ভালো সৎ দল এই রাষ্ট্রের ক্ষমতায় আসুক। আমরা তো অনেক কিছু দেখলাম, কিন্তু
সেদিকে যাবে না, সেদিকে যাবে না। শুধু ওই যতটুকু শিখছে ওই ওই জামাতের গোলাম আজমের, আরে বলছি জামাত একটা খারাপ দল, একটা মোনাফেক দল, বেঈমান দল, তো ওদের তার কইলে যে একটা ইমানদার হক্কানি দল আনো ক্ষমতায়, আমরা সাপোর্ট দেবো, বলছি সর্বাত্মক সহযোগিতা করবো, সাপোর্ট দেবো, সেটা পারো না, হ্যাডাম নাই। এনিওয়ে, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।